আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব হিসাব বিজ্ঞানে। সেটা হলো ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, মানে বাংলায় হলো ব্যাংক সমন্বয় বিবরণী। এই ব্যাংক সমন্বয় বিবরণী আমাদের বেশি কিছু শেখা লাগবে না, একটা চক শিখলেই হবে। একটা চক শিখলে ম্যাথ বুঝে বুঝে করলে আমাদের ম্যাথটা হবে। এখন আমরা যারা এসএসসিতে পড়ছে বা কমার্স ব্যাকগ্রাউন্ড ছিলাম, তাদের জন্য ম্যাথটা তুলনামূলক ইজি হবে আর কি। কেন আমি যদি বলি, আমি প্রথমে ইংলিশ মেথডে দেখাবো, এরপরে বাংলা মেথডে দেখাবো। আপনারা একটা মেথড ফলো করবেন না, আমি বাংলাটা দেখাবো, সবাই ইংলিশ ফলো করবেন। বাংলাটা দেখাবো যারা এসএসসিতে পড়ছে বা এখন পুরোপুরি মনে নেই, তাদের জন্য ইজি হবে। বাংলাটা সেজন্য দেখাবো যাতে তারা ইজিলি বুঝতে পারে বিষয়টা, যে ওইগুলো আমরা পড়ছি, এখন এগুলোই এখানে আবার আছে ইংলিশে আর কি। সো সেজন্য বাংলাটাও দেখাবো, আপনারা জাস্ট একটাকে ফলো করবেন, বাংলাটা আলাদা রাখেন, কারণ এখন যেহেতু আমাদের ইংলিশে অ্যান্সার করা লাগবে, সো আমরা ইংলিশটাই ফলো করব, বাংলাটা আমরা সাইডে রাখবো। বাট আমি বাংলাটা দেখাবো, ওইটা জাস্ট মাথায় রাখবেন, বেশি নেবেন না। তাহলে আসি আমরা ব্যাংক সমন্বয় বিবরণী কি। A bank reconciliation statement is a document that matches the cash balance on a company's balance sheet to the corresponding amount on its bank statement. আচ্ছা, তাহলে আমরা এটা যদি বাংলা করি তাহলে হলো ব্যাংক সমন্বয় বিবরণী হলো ক্যাশ ব্যালেন্স এবং ব্যাংক ব্যালেন্সের মধ্যে সমন্বয় করা। অর্থাৎ ক্যাশ ব্যালেন্স আর ব্যাংক ব্যালেন্সের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে সেটা কিসের মাধ্যমে সমন্বয় করা, ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে সেটা সমাধান করা হয়। সো এটাই হলো আমাদের ব্যাংক স্টেটমেন্ট আর কি, বা ব্যাংক সমন্বয় বিবরণী, অর্থাৎ সঠিক নির্ণয় করা যেটাকে বলা হয়। তাহলে আসি, নগদ বই প্রস্তুত করে অ্যাকাউন্ট হোল্ডার্স ডিপোজিটর্স ব্যাংক। এর নগদ বই প্রস্তুত করে কে? ডিপোজিটর্স বুক বা অ্যাকাউন্টস হোল্ডার্স বা আমানতকারীর বই। আমরা বলতে পারি এটা আমানতকারীর বই বা নগদান বই, একই কথা। আর ব্যাংক বা ব্যাংক অ্যাকাউন্ট এটা কি? এটা হলো পাসবুক বা পাস বই। এটা কি? পাসবুক বা পাস বই। এটা প্রস্তুত করে কে? এটা প্রস্তুত করে ব্যাংক। এটা প্রস্তুত করে ব্যাংক, আর এটা প্রস্তুত করে হলো আমানতকারী। হ্যাঁ, তাহলে এখন আসে, আগে কী হতো, আগে শুধু ব্যাংক প্রস্তুত করতো, এখন একই সাথে আর কি নগদান বই, ব্যাংকের বইও কারেকশান করবে। ব্যাংকের বই ভুল হলে ব্যাংকের বই কারেকশান করবে, নগদান বই ভুল হলে নগদান বইয়ে কারেকশান করবে। সো এখন আমরা দেখি এটা কীভাবে করা লাগবে। তাহলে আমরা দেখি, নগদ বই প্রস্তুত করে আমানতকারী বা এটাকে বলা হয় ডিপোজিটর্স বুক, আর ব্যাংক বই প্রস্তুত করে ব্যাংক, আর এটার নাম হলো পাস বই। এখন আসি আমরা ব্যাংক বই, এটা হলো আমাদের চক, এটা আমরা সবাই মনে রাখবো বা মুখস্থ করব। এখন আসি বোথ ব্যালেন্স কারেকশান মেথড বা উভয়জার পদ্ধতি। কি? উভয়জার পদ্ধতি। নগদান বই এ পাশে হলো ব্যাংক বই রাখলাম আমরা, এ পাশে হলো নগদান বই রাখলাম। এ পাশে আমরা ব্যাংকের কাজ করব, এই পাশে আমরা নগদান বইয়ের কাজ করব। এখন আসি আমাদের 1 নম্বরে ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট। আর এখানে বলা হয়েছে ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক, অ্যাজ পার বুকস। অর্থাৎ এখানে আমরা যদি দেখি ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট বা পাস বই, অর্থাৎ পাস বই অনুযায়ী ব্যাংক জমা। কি? পাস বই অনুযায়ী ব্যাংক জমা। আর এটা হলো কি? নগদ বই অনুযায়ী ব্যাংক জমা। এটা কি? নগদ বই অনুযায়ী ব্যাংক জমা আর কি। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি নগদ বই অনুযায়ী অসমন্বিত জের, আর এটা হলো ব্যাংক বই অনুযায়ী অসমন্বিত জের। তো আমাদের এই টাকাটা সরাসরি কোশ্চেনে দেওয়া থাকবে, এটাও সরাসরি কোশ্চেনে দেওয়া থাকবে। এটা হলো ব্যাংক স্টেটমেন্ট, আর একটা হলো ডিপোজিটর্স বুক বা ক্যাশ ব্যালেন্স, এরকম দেওয়া থাকবে। তখন আমরা দুইটার টাকা দুই পাশে বসাবো, এটার টাকা এই পাশে, এটার টাকা এই পাশে বসাবো। এটা হলো আমাদের নগদ বই অনুযায়ী, এটা হলো ব্যাংক বই অনুযায়ী, ক্যাশ বুক অনুযায়ী, ক্যাশ বুক এখানে ক্যাশ বুক অনুযায়ী এটা, আর এটা হলো পাসবুক অনুযায়ী। এখন আসি, এখন আমাদের ব্যাংক বইয়ের সাথে যোগ হবে কোনগুলো? অ্যাড মানে কি? যোগ। 1 নাম্বার ডিপোজিট ইন ট্রানজিট। ডিপোজিট ইন ট্রানজিট এটা আমাদের ব্যাংক বইয়ের সাথে যোগ হবে। এখন আসি ডিপোজিট ইন ট্রানজিট কি? অর্থাৎ একটা কি ডিপোজিট মানে কি? জমা। সাপোজ ব্যাংকে একটা টাকা জমা দেওয়ার কথা ছিল, কিন্তু সঠিক টাইমে সে টাকাটা জমা দেওয়া হয়নি, অর্থাৎ সেটা প্রসেসিংয়ে আছে। কি আছে? প্রসেসিংয়ে আছে। আর প্রসেসিংয়ে থাকলে সেটা হলো ডিপোজিট ইন ট্রানজিট। 2 নম্বর হলো
ক্যাশ রেকর্ডেড ডিপোজিটরস বুক বাট নট রেকর্ডেড ইন দ্য ব্যাঙ্ক স্টেটমেন্ট। অর্থাৎ এখানে বলা হয়েছে আমানতকারীর বইয়ের মধ্যে ক্যাশ টাকা রেকর্ড করছে, কিন্তু সেটা আমাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ব্যাঙ্ক বিবরণীতে সেটা রেকর্ড করেনি। তার মানে যেহেতু রেকর্ড করেনি, এখন রেকর্ড করছে। যেহেতু রেকর্ড করেনি মানে কি আমাদের কম লিখছে, সেহেতু এখন কি করছে, রেকর্ড করার মাধ্যমে আমাদের এটা আগের নিয়মে নিয়ে আসছে, অর্থাৎ যোগ করে ফেলছে। সো অর্থাৎ ক্যাশ বইতে লিখছে কিন্তু আমাদের ব্যাঙ্ক বইতে লেখেনি, যার কারণে এটা যোগ হবে। এরপরে 3 নম্বরে আসি। 3 নম্বর হলো ব্যাঙ্ক এরর বা ব্যাংকের ভুল, হুইচ আন্ডারস্টেড দ্য ব্যাঙ্ক ব্যালেন্স। অর্থাৎ ব্যাংকে যদি কম লেখা হয়, এটা কি কার ভুল? ব্যাংকের ভুল। অর্থাৎ ব্যাংকে যদি আন্ডারস্টেড মানে কি কম লেখা বা কম দেখানো, যদি ব্যাংকে কম লেখা হয় তাহলে আমাদের কি করতে হবে, সেটা যোগ করা লাগবে। এটা হলো ব্যাংকের ভুল। মনে রাখবেন এই কোশ্চেনগুলো সরাসরি দেওয়া থাকতে পারে, যে ডিপোজিট ইন ট্রানজেক্ট বা এরকম দেওয়া থাকবে, তখন আমরা সরাসরি এরকম লিখবো আর কি, ডিপোজিট ইন ট্রানজেক্ট। এরপর ক্যাশ রেকর্ডেড। অর্থাৎ আমাদের তাহলে যোগ হবে কয়টা আইটেম? 3টা আইটেম। এই 3টা আইটেম যোগ হবে। আর বাংলা ভার্সনে আমি 2টা আইটেম দেখাবো, এর মধ্যে ব্যাংকের ভুল এটা ওইখানে দেখাবো না লাস্ট। কিন্তু আমরা মনে রাখবো এই 3টা উপাদান অনলি, অর্থাৎ আমরা ব্যাংকের বইয়ের সাথে 3টা উপাদান অনলি যোগ করব। আর নগদান বইয়ের সাথে এখন আমাদের বাকিগুলো, ব্যাংকের বইয়ের সাথে আরেকটা উপাদান বিয়োগ করব, সেটা ওই পৃষ্ঠাতে আছে। আর নগদান বইয়ের সাথে কোনগুলো যোগ করব যদি দেখি, ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার বুকস ডিপোজিটরস বুক। অর্থাৎ আমাদের এটা হলো আর কি আমানতকারীর বই অনুযায়ী নগদ টাকা আর কি, এটা বোঝাইছে। এখন আসি, এটার সাথে যোগ হবে কি, নোটস রিসিভ অ্যান্ড কালেক্টেড বাই ব্যাঙ্ক। অর্থাৎ ব্যাঙ্ক কর্তৃক নোটের অর্থ আদায় করা হলে, নোট রিসিভড অ্যান্ড কালেক্টেড বাই ব্যাঙ্ক। অর্থাৎ যদি ব্যাংকের মাধ্যমে নোটের টাকা আদায় করা হয়, গ্রহণ করা হয়, তাহলে কি হবে, যোগ হবে। এরপর 2 নম্বরে হলো ইন্টারেস্ট রিসিভড, অর্থাৎ সুদ আদায় করা হলে, অ্যান্ড কালেক্টেড বাই ব্যাঙ্ক, অর্থাৎ ব্যাঙ্ক কর্তৃক সুদ আদায় করা হলে, ব্যাঙ্ক কর্তৃক নোটের অর্থ আদায় করা হলে। এরপর 3 নম্বর আদার রেভিনিউ রিয়েলাইজড বাই ব্যাঙ্ক, অর্থাৎ অন্য যে কোনো আয় সেটাকে আমরা যোগ করব, এখানে যে কোনো আয় অন্য সেটাকে আমরা ব্যাঙ্ক বইতে এখানে যোগ করব। এরপরে 4 নম্বরে হলো ডিরেক্টলি ডিপোজিট বাই অ্যাকাউন্টস রিসিভেবল। এটা কি, এটা হলো দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেওয়া হলে, অর্থাৎ ডিরেক্টলি সরাসরি ডিপোজিট বাই অ্যাকাউন্টস রিসিভেবল মানে কি, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেওয়া হলে এগুলো আমাদের যোগ হবে নগদান বইয়ের সাথে। ব্যাংক বইয়ের সাথে এগুলা যোগ হবে, নগদান বইয়ের সাথে এগুলা যোগ হবে। এখন আসি আমরা পরের পেজ দেখে। এখন ব্যাংক বইয়ের সাথে আমাদের বিয়োগ হবে কি, আউটস্ট্যান্ডিং চেক বা বকেয়া চেক। কি আউটস্ট্যান্ডিং চেক বা বকেয়া চেক, এটা আমাদের ব্যাংক বই থেকে বিয়োগ হবে। তাহলে এরপর 2 নম্বর হলো ব্যাংক এরর ওভারস্টেড দ্য ব্যাংক ব্যালেন্স, মানে ব্যাংক থেকে অতিরিক্ত টাকা কমিয়ে ফেললে আর কি, ব্যাংক থেকে কি করলে, ব্যাংকে বেশি দেখালে, এটা ব্যাংকের ভুল। ব্যাংক বইতে যদি বেশি দেখায় তাহলে সেটা আমরা বিয়োগ করব, অর্থাৎ আউটস্ট্যান্ডিং চেক আমাদের বিয়োগ করব। আর হলো ব্যাংক এরর ওভারস্টেড, অর্থাৎ ব্যাংক বইতে বেশি দেখানো হলে সেটা আমরা বিয়োগ করব। তাহলে ব্যাংক বইয়ের সাথে আমরা কি পাইছি, 3টা উপাদান যোগ হবে, 2টা উপাদান বিয়োগ হবে। একটা হলো আউটস্ট্যান্ডিং চেক, এগুলো সরাসরি দেওয়া থাকতে পারে প্রশ্নে, আমরা লিখে ফেলবো তখন বিয়োগ করবো এরকম। এরপর ব্যাংকের। এখন আসি, এবার আমরা নগদান বইয়ের বাকিগুলো দেখি। নগদান বইয়ের এটা আমাদের কি হবে, যোগ হবে, ডিপোজিটরস এরর আন্ডারস্ট্যান্ড দ্য ব্যাংক। অর্থাৎ আমানতকারীর বইতে যদি কম দেখানো হয় তাহলে সেটা কি হবে, যোগ করা হবে। আন্ডারস্ট্যান্ড মানে কি, কম দেখানো। ডিপোজিটরস মানে কি, আমানতকারীর ভুল, অর্থাৎ আমানতকারীর বইয়ের মধ্যে কম দেখানো হলে। এরপরে আসি 5 নম্বর, এটা আমাদের কি হবে, যোগ হবে, ইস্যুড চেক ক্রেডিটেড ডাবল ইন ক্যাশ বুক। অর্থাৎ আমাদের দুইটা একসাথে যদি ডাবল করা হয়, চেক ক্রেডিট করা হয়, তাহলে সেটাও যোগ হবে। এরপরে আসি আমরা 5 নম্বর, এটা কয় নম্বর, 6 নম্বর না 7 নম্বর, যাই হোক, অ্যাক্সেস ক্রেডিটেড ইন দ্য ক্যাশ বুক। এটা মানে কি, অ্যাক্সেস ক্রেডিটেড ইন দ্য ক্যাশ বুক, অর্থাৎ আমরা যদি কমের জায়গায় বেশি দেখাই ফেলে, সাপোজ আমরা যদি এখানে 90 টাকা থাকার কথা সেখানে আমরা 900 টাকা দেখাইছি, যদি এরকম দেখাই তাহলে সেটা আমাদের যোগ করা হবে। কি করা হবে, যোগ করা হবে, কারণ আমরা যেহেতু বেশি কমায় ফেলছি, এখন যোগ করার ফলে সেটা আমাদের মানে ভুল সংশোধন হবে আর কি। তো 90 টাকার জায়গায় যদি 900 টাকা লিখি তাহলে আমরা এটা যোগ করবো আর এখানে অ্যাক্সেস ক্রেডিটেড ইন দ্য ক্যাশ বুক।
এরপরে বিয়োগ করা লাগবে। এখন নগদান বই থেকে বিয়োগ হবে কোনগুলো? নগদান বই থেকে বইয়ের মধ্যে যোগ হবে এগুলো, আগের পেজের সহ এগুলো, আর বিয়োগ হবে কোনগুলো? এই যে নট সাফিসিয়েন্ট ফান্ড, অর্থাৎ এনএসএফ চেক বা অপর্যাপ্ত চেক বা অপর্যাপ্ত তহবিল, এটা আর কি। এটা আমাদের নগদান বই থেকে বা আমানতকারীর বই থেকে বিয়োগ হবে। 2 নাম্বার, ব্যাংক ইন্টারেস্ট চার্জ অ্যান্ড সার্ভিস চার্জ, অর্থাৎ ব্যাংকের সুদ বা সুদ না, ব্যাংক যদি সুদ চার্জ করে বা ধার্য করে, এবং সার্ভিস চার্জ, সেবা চার্জ, অর্থাৎ সেবা বাবদ চার্জ যদি ধার্য করে তাহলে সেটাও আমাদের বিয়োগ করা লাগবে, কারণ তখন আমাদের ব্যাংক থেকে টাকা কমে যায়, যার কারণে আমরা বিয়োগ করব। এরপরে 3 নাম্বার হলো পেইড টু অ্যাকাউন্টস পেয়েবল অথবা নোটস পেয়েবল আদার এক্সপেন্স, অর্থাৎ আমরা যদি নোটস পেয়েবলের টাকা বা অ্যাকাউন্টস পেয়েবল দেনাদারের টাকা পরিশোধ করি, দেনাদার না পাওনাদারের টাকা, অ্যাকাউন্টস পেয়েবল মানে কি পাওনাদার, আর নোটস পেয়েবল মানে কি প্রদেয়, অর্থাৎ আমরা যদি প্রদেয় বিলের অর্থ বা পাওনাদারের অর্থ পরিশোধ করি ব্যাংক কর্তৃক, অ্যান্ড আদার এক্সপেন্স, কোনো এক্সপেন্স বা খরচ আমরা পরিশোধ করি, তাহলে সেটাও আমাদের বিয়োগ করা লাগবে, লেস বিয়োগ করব। এরপরে 4 নম্বরে হলো ডিপোজিটরস ওভারস্টেট, অর্থাৎ আমানতকারী যদি বেশি দেখায়, যদি বেশি দেখায় তখন আমরা সেটা কমায় ফেলবো আর কি। ডিপোজিটরস ওভারস্টেট, বেশি দেখানো হলে সেটা আমরা মাইনাস করব। এরপরে এগুলো করার পর আমাদের কারেক্ট ব্যালেন্স বের হবে, কারেক্ট ব্যালেন্স বের হবে আমাদের। সো এটাই হলো আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী মেইন থিং। এখন আসি, এটা আমরা যা বুঝছি, এখন কথা হলো আমরা একটু বাংলা ইয়েতে দেখি। বাংলা ইয়েটা আমরা মনে রাখলে ওইটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। বাংলা ভার্সনটা দেখি। এখন আমরা যারা এসএসসিতে এটা পড়ছি তাদের জন্য ইজি হয়ে যাবে। জাস্ট এখানে 2টা উপাদান মনে রাখবেন, এখানে 3টা, এখানে 3টা, 6টা উপাদান। বাংলায় বলে দিই, পাস বই অথবা ব্যাংক বই অনুযায়ী অসমন্বিত জ্যার, এটার সাথে যোগ হবে কি? এটা হলো পাস বই বা ব্যাংক বই অনুযায়ী, বা ব্যাংক বই এটা হলো নগদান বই। তাহলে এটার সাথে যোগ হবে প্রতি মধ্যে জমা অথবা ট্রানজিটে জমা অথবা ডিপোজিট ইন ট্রানজিট। ব্যাংক বইয়ের সাথে যোগ হবে দুইটা, একটা এন্ট্রি, আর একটা হবে বিয়োগ। বিয়োগ হবে কি? বকেয়া চেক অথবা অনুপস্থিত চেক অথবা অপরিশোধিত চেক। বকেয়া চেক, অনুপস্থিত চেক, অপরিশোধিত চেক, এটা বিয়োগ হবে। তাহলে ইংলিশের ক্ষেত্রে আমরা ওইভাবে মনে রাখবো, বাংলার ক্ষেত্রে আমরা 2টা উপাদান মনে রাখবো। বাংলার ক্ষেত্রে আমরা এখানে লিখি নাই কোনটা বলো তো? একটা হলো ব্যাংকে যদি কম লেখা হয়, ব্যাংকের ভুল, ব্যাংকে যদি কম লেখা হয় তাহলে সেটা যোগ করব। আর একটা হলো ব্যাংকে যদি বেশি লেখা হয়, এটা ব্যাংকের ভুল, ব্যাংকে যদি বেশি লেখা হয় তাহলে সেটা আমরা বিয়োগ করব। বেশি লিখলে বিয়োগ করব, কম লিখলে যোগ করব। ঠিক একইভাবে নগদান বইও আমরা এখানে 3টা উপাদান লিখছি, আর একটা লিখি নাই। এরপরে আরও যেটা লিখি নাই সেটাও বুঝাই দেব। কী লিখি না আমরা এখানে? একটা হলো ব্যাংক নগদান বইতে যদি কম লেখা হয় তাহলে সেটা যোগ করব, নগদান বইতে যদি বেশি লেখা হয় তাহলে সেটা বিয়োগ করব। তাহলে একটা উপাদান করে আমরা এখানে এইভাবে বুঝে নিলাম। যেটা কম লিখবো সেটা যোগ করব, যেটা বেশি লিখবো সেটা বিয়োগ করব। যেটা কম লিখবো সেটা এখানে যোগ করব, যেটা কম লিখবো ব্যাংক বইয়ে সেটা বেশি লিখবো সেটা বিয়োগ করে দিব। তাহলে আমরা সহজ ভাষায় মনে রাখবো, পাস বইয়ের সাথে 2টা এন্ট্রি যোগ বিয়োগ হয়। প্রতিমধ্যে জমা বা ট্রানজিটে জমা বা ডিপোজিট ইন ট্রানজিট, যোগ বিয়োগ হবে বকেয়া চেক বা অনুপস্থিত চেক বা অপরিশোধিত চেক। আর ইংলিশে কী হবে সেটা ওই পৃষ্ঠে আমি বলছি একটু আগে। এখন আসি, নগদান বইয়ের সাথে আমাদের 6টা এন্ট্রি যোগ বিয়োগ হবে। সেগুলো কি? এই যে নগদান বই অনুযায়ী আমানত অথবা আমানতকারীর বই অনুযায়ী অসমন্বিত জ্যার, এটার সাথে যোগ হবে ক্রেডিট মেমোরান্ডাম। ক্রেডিট মেমোরান্ডাম কি? খুশির খবর। তাহলে ক্রেডিট মেমোরেন্ডাম কি? খুশির খবর। নগদান বই অনুযায়ী যোগ হবে হলো যেগুলো আমাদের খুশির খবর, অর্থাৎ ব্যাংক সুদ মঞ্জুর করলে, ব্যাংক যদি সুদ মঞ্জুর করে তাহলে আমাদের ব্যাংকে টাকা বাড়ে, যার কারণে আমরা এটা কী করব? যোগ করব। এরপরে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, যদি দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেওয়া হয় তাহলে আমরা সেটা কী করব? যোগ করব। এরপরে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের অর্থ আদায় করলে, ব্যাংক কর্তৃক যদি কোনো টাকা আদায় করে তাহলে আমাদের ব্যাংকে টাকা বৃদ্ধি পাবে, তাহলে আমরা সেটা কী করব? যোগ করব। বুঝতে পারছি? এরপরে ব্যাংক যদি কম লেখে তাহলে সেটা আমরা যোগ করব। ব্যাংকের যদি কম লেখা হয় এখানে তাহলে আমরা সেটা যোগ করব। তো তাহলে নগদান বইয়ের সাথে আমাদের যোগ হবে কোনগুলো? ক্রেডিট মেমোরান্ডাম বা খুশির খবর। খুশির খবর কি? আমাদের ব্যাংকে যে কোনোভাবে টাকা বাড়ুক সেটা আমাদের যোগ হবে। যেমন আমি এখানে আবার বলছিলাম যে এনি আদার রেভিনিউ রিয়েলাইজড বাই ব্যাংক, যে কোনো রেভিনিউ মানে যে কোনো রেভিনিউ আয় হলে সেটা যোগ হবে। এই যে অ্যাড মানে কি? যোগ। যে কোনো রেভিনিউ আমাদের যোগ হবে। এরপরে এখানে নোটস রিসিভ অ্যান্ড কালেক্টেড বাই ব্যাংক, এটা আমি এখানে লিখে নিই।
এখানে কিন্তু নোট রিসিভ লিখিনি, লিখছি কি ব্যাংক সুদ মঞ্জুর, বা এখানে লিখছি কি ইন্টারেস্ট রিসিভড বাই অ্যান্ড কালেক্টেড বাই ব্যাংক। ইন্টারেস্ট অর্থাৎ সুদ মঞ্জুর লিখছি বা সুদ লিখছি, কিন্তু লেখে নেই নোটে সুদ কি নোট রিসিভড অ্যান্ড কালেক্টেড বাই, নোট আমরা যে রিসিভ করেছি সেটা লিখি নাই। কিন্তু কোশ্চেনে যদি আমরা এরকম নোট রিসিভড দেখি তার মানে আমাদের ব্যাংকে টাকা বাড়বে, তখন সেটা আমরা যোগ করব। তাহলে আমরা বাংলা নিয়মে তিনটা মনে রাখবো, এখানে 2টা মনে রাখবো, আর বাকিগুলো ক্রেডিট মেমোরান্ডাম কি খুশির খবর, টাকা আসলে আমরা যোগ করব। আর ডেবিট মেমোরান্ডাম কি মানে বিয়োগ বা কষ্টের খবর বা দুঃখের খবর, নগদান বই থেকে বিয়োগ হবে ডেবিট মেমোরান্ডাম, অর্থাৎ দুঃখের খবর যেগুলো আমাদের ব্যাংক থেকে টাকা চলে যায়, যেমন ব্যাংক চার্জ ধার্য। ব্যাংক যদি আমাদের, যেমন আমরা যদি প্রতি মাসে ব্যাংক আমাদের টাকা থেকে 500 টাকা করে কেটে নেয়, তাহলে সেটা তো অবশ্যই আমাদের জন্য ভালো খবর না। তো ব্যাংক চার্জ ধার্য করলে সেটা বিয়োগ হবে। এরপরে ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ, আমরা যদি ব্যাংক কর্তৃক পাওনাদার আমাদের থেকে টাকা পাবে, আমরা বললাম ব্যাংক থেকে নিয়ে যেতে, তাহলে সেই টাকা পরিশোধ করলে সেটা আমাদের বিয়োগ হবে। এরপরে NSF চেক বা প্রত্যাখ্যাত চেক বা অপর্যাপ্ত চেক, এটাও আমাদের ব্যাংক থেকে কি হবে, বিয়োগ হবে। তাহলে নগদান বই অনুযায়ী আমাদের ক্রেডিট মেমোরান্ডামগুলো যোগ হবে, ক্রেডিট মেমোরান্ডাম বা খুশির খবরগুলো যোগ হবে, ব্যাংকে টাকা আসলে যোগ, আর ব্যাংক থেকে টাকা চলে গেলে সেটা হলো বিয়োগ। তাহলে আমরা সামারি একটা বলি, সেটা হলো পাস বইয়ের সাথে আমাদের 2টা এন্ট্রি যোগ বিয়োগ হবে, একটা হলো প্রতিমধ্যে জমা আর একটা হলো বিয়োগ হবে বকেয়া চেক। নগদান বইয়ের সাথে আমাদের যোগ হবে হলো ক্রেডিট মেমোরান্ডাম বা খুশির খবরগুলো, টাকা আসলে সেটা যোগ হবে, আর টাকা গেলে ডেবিট মেমোরান্ডাম সেটা হলো বিয়োগ হবে। তো যোগ কোনগুলো, টাকা আসলে যোগ আর টাকা গেলে বিয়োগ। আর আমরা এগুলো এখন আমাদের কাছে এটা ইজি হয়ে যাবে। হ্যাঁ, এখন তাহলে আমরা ইংলিশ নিয়মে হয়তো আমরা আরও কয়েকটা বেশি লিখছি, দিন শেষে আমি এখানে সবগুলো বাংলা নিয়মে বলে দিয়েছি যে সুদ মঞ্জুর করলে আমাদের টাকা বাড়ে ব্যাংকে। এরপরে আমাদের নোটের টাকা আদায় করলে ব্যাংকে টাকা বাড়বে, সেটাও আমাদের হবে। যে কোনো রেভিনিউ আয় আসলে আমাদের সেটা ব্যাংকে টাকা বাড়বে, তো সেগুলো আমাদের যোগ হবে। তাহলে এখন আমরা আশা করি এটা আপনারা সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন।